আসসালামু আলাইকুম। ড্রিমার্স এডুকেশন কেয়ারের একটি নতুন ডেমো ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পড়ার টপিক হলো রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। তো আমি হলাম আবুর রহমান অহন, আজকে তোমাদের মেন্টর। তো পড়ার দিকে আমি চলে যেতে চাচ্ছি। তো পড়ার দিকে যাওয়ার আগেই তোমাদের আমাদের কোর্স সম্পর্কে কিছু জানিয়ে দিই যে আমাদের কোর্সটি দ্রুত লঞ্চ করা হচ্ছে। তোমরা যারা আমাদের এই কোর্স সম্পর্কে জানতে চাও, যারা কোর্সটি কিনতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবা এবং তোমরা আমাদের ফেসবুক পেজে লাইক বা ফলো দিয়ে রাখবা। তাছাড়া এতদিন জুড়ে যারা আমাদের এই ফেসবুক পেজটা ফলো করছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং তাদের একটু সুখবরও জানাতে চাই। তোমরা যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করছো তারা জানো যে আমরা একটি ইউটিউব চ্যানেলের উপর কাজ করছিলাম। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা লঞ্চ হয়ে গিয়েছে। তোমরা আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবা। তোমরা লিঙ্কে গিয়ে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতে আমরা দেখে নেব যে এই অধ্যায়ে আমরা যা যা শিখব। প্রথমেই হলো পর্যায় সারণী বিকাশের পটভূমি। তো আমাদের এই পর্যায় সারণীর যে একটা ইতিহাস রয়েছে, এই ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব। তাছাড়া ইলেকট্রন বিন্যাসের সাথে গ্রুপ ও পর্যায় সম্পর্ক। তো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমরা তৃতীয় অধ্যায়ে জেনে এসেছো এবং যারা আমার থেকে এই বিষয়ে জানতে চাও, মানে যারা চাও যে আমি এই বিষয়ে পড়াই, তারা কমেন্ট বক্সে লিখে দাও এবং আমাদের কোর্সটি কিনে ফেলবা, যাতে আমি এই তৃতীয় অধ্যায় সম্পর্কে আরও বড় ক্লাস নিতে পারি। তো এই যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারি, কিভাবে করি সেটা তোমরা এই আমাদের সামনের পড়ায় জানতে পারবা। তাছাড়া পর্যায় সারণীর অবস্থানের সাথে ভৌত ও রাসায়নিক ধর্মের সম্পর্ক। তো আমাদের পর্যায় সারণীতে এমনভাবে মৌলগুলো সাজানো হয়েছে যেন আমরা তাদের সহজেই তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো চিহ্নিত করতে পারি। এছাড়া মৌলসমূহের বিশেষ নামকরণের কারণ। তো এখানে কিছু কিছু মৌল রয়েছে যেগুলো একটি তাদের বিশেষ নামকরণ রয়েছে, এগুলো গ্রুপ আকারেই নামকরণ করা। তো সেই বিষয়ে আমরা জানতে পারবো কেন নামকরণ করা। তাছাড়া আমরা জানতে পারবো পর্যায় সারণীর গুরুত্ব সম্পর্কে। তাছাড়া আমরা একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধর্ম প্রদর্শন সম্পর্কে জানতে পারবো। এখন আমি যেভাবে বলেছি যে পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলগুলো তারা একটি নির্দিষ্ট ধর্ম প্রদর্শন করে। তো যখন যৌগ গঠন করে তখনও তারা একটি নির্দিষ্ট ধর্ম প্রদর্শন করে। তো এটি সম্পর্কে আমরা জানবো। তো যখন আমরা ধর্ম শনাক্ত করতে শিখছি, তো আমরা ধর্ম অনুমান করতেও শিখতে পারবো এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে আমি তোমাদের এত কিছু তো আজকে পড়াতে পারবো না। তো আমি শুধু তোমাদের পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব আজকে। তাছাড়া আমি তোমার পর্যায় সারণী সম্পর্কে একটি বেসিক ধারণা তোমাদের দিয়ে দিব। আর যারা আমার এই অধ্যায় সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ক্লাস চাও, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। আর আমাদের কোর্সটি যখন লঞ্চ করা হবে তখন দ্রুত কিনে নেবা, যাতে তোমাদের আমি এই অধ্যায় সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আলোচনা করতে পারি, যাতে তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো ডাউট না থাকে। তো পর্যায় সারণীর পটভূমি। তো প্রথমেই আমরা কি দেখছি, 1789 সালে ফরাসি বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে, এখানে একটু বানান ভুল হয়েছে, এটা একটু তোমরা ঠিক করে নিও, বইয়ে দেওয়া আছে সঠিক বানান। অ্যান্টনি ল্যাভোইসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক ও সালফার ইত্যাদি মৌলসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। তো ইনি হলেন অ্যান্টনি ল্যাভোইসিয়ে। ইনি কি করেছেন, ইনি এই মৌলসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন। তো ধাতু ও অধাতু কি তোমরা এতদিনে হয়তো জেনেই গিয়েছো, আর যারা এখনও বুঝে নাই তাদেরকে সংক্ষেপে আমি বুঝিয়ে দিতে চাই যে যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে, দেখতে চকচকে এবং আঘাত করলে শব্দ করে, তারা হলো ধাতু। এবং যারা বিদ্যুৎ পরিবহন করে না, দেখতে চকচকে না এবং আঘাত করলে শব্দ করে না, তারা হলো অধাতু। ঠিক আছে। তো আরেকটি বিষয় বলে দিতে চাই যে অ্যান্টনি ল্যাভোইসিয়ের সময় থেকেই বিজ্ঞানীরা এই মৌলসমূহকে বিন্যস্ত করার একটি চিন্তাভাবনা শুরু করে। অর্থাৎ এই পর্যায় সারণী যে তৈরি করার সেই চিন্তাভাবনা তার সময় থেকে শুরু হয়েছিল এবং
তাদের এবং এটি কালের পরিক্রমায় আমরা এই পর্যায় সারণীটা পেয়েছি। তো আমরা এখন পরের স্লাইডে চলে যাচ্ছি। তো এখন আমরা দেখে নিচ্ছি 1829 সালে। তো তোমরা এই সালগুলো ভালো করে জেনে নেবা, সালগুলো ভালো করে মুখস্থ করে রাখবা। যদিও আমি সবসময় বলি আমার ক্লাসে যে তোমরা মুখস্থ কম করো, আগে পড়াটা বোঝার ট্রাই করো, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করা লাগবে, সেগুলো আমি জানিয়ে দিব, কিন্তু বাকি জিনিস তোমরা আগে বুঝে নিবা, তারপর মুখস্থ করতে পারো নাও করতে পারো। আর আমি আমার ক্লাসে সবসময় তোমাদের বলে রাখি যে আমার ক্লাসটা আগে ভালো করে বুঝবা, তারপর তোমরা নোট ডাউন করবা বা মুখস্থ করবা, যেটাই করো তোমাদের ইচ্ছা। আর এখানে কিছু বিশেষ জিনিস আছে যেগুলো তোমাদের মুখস্থ করা লাগবে, সেই বিষয়ে তোমাদের সামনে আমি জানিয়ে দিব এবং তোমাদের চিহ্নিত করে দিব যে কোনগুলো মুখস্থ করা দরকার আর কোনগুলো তোমার আগে বোঝা দরকার। তো এখানে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার তার গবেষণার মাধ্যমে লক্ষ্য করেন যে 3টি মৌল বিশেষ এক ধরনের ধর্ম প্রদর্শন করে। তো ইনি হলেন বিজ্ঞানী ডোবেরাইনার। তো ইনি কী করেছিলেন আমরা দেখে নিই। পারমাণবিক ভর অনুসারে 3টি করে তিনি মৌল সাজান। এখানে তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমষ্টির প্রায় অর্ধেক, এবং একে আমরা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে থাকি। তো এই ত্রয়ী সূত্র সম্পর্কে তোমাদের আর একটু ভালোভাবে জানিয়ে দিই, এবং এই ত্রয়ী সূত্রটা তোমাদের খ নাম্বার এর কোয়েশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া তোমাদের কতেও এর একটি কোয়েশ্চেন রয়েছে যেটা তোমরা পাইতে পারো। তাছাড়া তোমাদের এমসিকিউতেও একটি কোয়েশ্চেন পড়তে হবে যেটা তোমাদের জানিয়ে দিব এখন। তো এখানে দেখতে পাচ্ছ ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন। তো এখানে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ব্রোমিনের পারমাণবিক ভর হলো 79.9 এবং আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 126.9। তো তোমাদের বইয়ে হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে, তোমরা সমস্যা নেই, সেটা তোমরা বইয়েরটাই ফলো করবা, এটা ফলো না করলেও হবে। তো তোমরা শুধু এটার পদ্ধতিটা দেখে নাও, যাতে তোমাদের খ নাম্বারে যদি এই প্রশ্নটা পড়ে তাহলে তোমরা এটা কিভাবে ব্যাখ্যা করবা। তো তিনি কি করেন, তিনি ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভর যোগ করে তারপর ভাগ করেন 2 দিয়ে, অর্থাৎ এটির গড় মান বের করার চেষ্টা করেন। তো এখানে 26.9 হবে, এখানে একটু লিখতে মিস্টেক হয়ে গেছে, তো এটা তোমরা ঠিক করে নিবা। তো এখানে তোমাদের এখানে ভাগফল আসবে তোমার 79.9। এখন এটা তোমাদের হুবহু 79.9 আসবে না, তো এখানে আগেই বলে দেওয়া আছে যে প্রায় কাছাকাছি মান একটা। তো এই যে কাছাকাছি মানটা, এটা আবার ব্রোমিনের সাথে মিলে যায়। তো এটি হচ্ছে মূলত ডোবেরাইনের সূত্র, মানে যে তুমি যে 3টি মৌল নিবা, তার প্রথম এবং তৃতীয় মৌলকে যোগফল করে তারপর তাদের ভাগফল বের করলে তুমি যেই ভাগফলটা পাবা সেটা হলো মাঝখানের মৌলের পারমাণবিক ভরের প্রায় কাছাকাছি। তো এখানে আরেকটি বিষয়, এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন এদের ত্রয়ী মৌল বলা হয়, কারণ ডোবেরাইনার এই 3টি মৌল দিয়েই তোমার এই সূত্রটি আবিষ্কার করেন। তো তোমাদের এটি সিকিউ এর ক নাম্বারের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আর তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন পড়তে পারে যে এই 3টি মৌল দেওয়া থাকবে, আরেকটি মৌল দেওয়া থাকবে, এখানে প্রশ্ন হবে যে এদের মধ্যে কোনটি ত্রয়ী মৌল নয়। তো এটি তোমরা ভালো করে জেনে রাখো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমরা ডোবেরাইনের ত্রয়ী সূত্রটা আরেকবার জেনে নিই, এবং এটি তোমরা নোট করে অবশ্যই মুখস্থ করবা। তো ত্রয়ী সূত্রটা কি, সেটা হলো দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, এবং এটি তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা, কারণ এটি ক নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো এরপর আমরা আসি পর্যায় সারণীর পটভূমিতে আসছি এবার 1864 সালে। তো 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহ এর মাধ্যমে বিজ্ঞানী নিউল্যান্ড তার অষ্টক সূত্র প্রদান করেন। তো
তৎকালীন পর্যায় সারণীর মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমে অনুসারে সাজানো হয় তাহলে মৌলের ধর্ম তার যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যাবে। একেই নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয় এবং ইনি হলো নিউল্যান্ড। তো এর সূত্র সম্পর্কে আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই, কারণ এটি তোমাদের খ নম্বরের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক। তো এখানে যে ছকটি দেখতে পাচ্ছ এখানে সবগুলো না, আমি শুধু তোমাদের এই দ্বিতীয় লাইনটা সম্পর্কে বুঝিয়ে দিই। তুমি এখানে দেখতে পাচ্ছ লিথিয়াম। তো লিথিয়ামের 8টি মৌল পরে কি মৌল আসে? এটা হলো লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর ফ্লোরিন, তারপরে আসে তার অষ্টম মৌল। এখানে 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারছো? তো এখানে দেখতে পাচ্ছ যে অষ্টম মৌলটের সাথে লিথিয়ামের ধর্মের সম্পর্ক রয়েছে। আবার এখানে সোডিয়াম থেকে আমরা যদি 8টা মৌল পড়ে যাই তাহলে আমরা পটাশিয়াম পাবো। এখন পটাশিয়ামের ধর্ম এই সোডিয়ামের ধর্মের সাথে মিলে যায়। তো এটি হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। তুমি একটি মৌল নিবা, তার অষ্টম মৌলটা দেখবা যে তার ধর্মের সাথে মিলে যায়। এইভাবেই তোমার এই সিরিয়ালেও তুমি দেখবা যে ধর্মগুলো মিলে যাচ্ছে। তো এরপরে চলে যাই, দুঃখিত দেরি করার জন্য। তো নিউল্যান্ডের অষ্টক সূত্রটা আমরা আরেকবার জেনে নিই এবং এটা তোমরা মুখস্থ করে রাখবা যে মৌলসমূহকে যদি আমি পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই তাহলে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে এবং এটি হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং এটি তোমরা ভালো করে নোট করে তারপর মুখস্থ করবা। ঠিক আছে? তো আমরা এবার পরের স্লাইডে চলে যাই। তো পরের স্লাইডে 1869 সালে দিমিত্রি মেন্ডেলিভ সকল মৌলের ধর্মের পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। তিনি হলেন দিমিত্রি মেন্ডেলিভ, ইনি রাশিয়ান বিজ্ঞানী। তো সূত্রটি কি? সূত্রটি হলো মেন্ডেলিভের পর্যায় সারণী সূত্র এবং এই সূত্রটাও তোমরা ভালো করে মুখস্থ করে রাখবা। ঠিক আছে? তো এখানে তিনি সূত্রতে কি বলেছেন? তিনি বলেছেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো পর্যায়ক্রমে মানে কি? তো আমি তোমাদের ঘড়ির কাঁটার সাথে এটাকে রিলেট করতে পারি। তুমি দেখবা ঘড়ির কাঁটা, যে কোনো কাঁটা, ধরো সেকেন্ডের কাঁটা 12টা থেকে একবার ঘুরে আবার 12টায় আসতে কি 60 সেকেন্ড সময় নেয় এবং সে একই জায়গায় চলে আসে 60 সেকেন্ডের মধ্যে। সেভাবেই তুমি পর্যায় সারণীতে দেখবা যে কয়েকটি মৌল পরে তোমার একটি মৌল আসবে যেটির মৌল তোমার প্রথম মৌলের সাথে ধর্ম মিলে যায়। যেমন এই যে অষ্টম সূত্রে আমরা দেখতে পেয়েছি যে লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্ম মিলে যাচ্ছে। এটি হলো এই মেন্ডেলিভের পর্যায় সূত্রের একটি উদাহরণ এবং তিনি বলেছেন যে এই ধর্মাবলীগুলো পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হবে এবং এই সূত্র অনুসারে তিনি তৎকালীন আবিষ্কৃত 63টি মৌল, 12টি আণবিক সারি এবং 8টি খাড়া কলামে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজান। এই ছকে একই কলামের মৌলগুলোর ধর্ম একই থাকে, অর্থাৎ যে খাড়া লাইনগুলো রয়েছে সেগুলোর ধর্ম একই রকম এবং একটি সারি, এখানে সারি হবে, এটি একটু ভুল হয়েছে, এটাও ঠিক করে নিবা, দুঃখিত। তো এখানে যে সারিগুলো থাকবে সেগুলোর প্রথম মৌল থেকে শেষ মৌলের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকে। ঠিক আছে? তো আমরা পরের স্লাইডে চলে যাই। তো এখানে কি দেখতে পাচ্ছ? এটি একটি পর্যায় সারণী, এটি একটি পুরাতন পর্যায় সারণী যেটি হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। এখানে দেখতে পাচ্ছ তোমার 8টি
কলাম রয়েছে এবং এখানে সম্পূর্ণ সারিগুলো নাই। তারপরেও তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে মানে আসলে এখানে 12টি সারি হওয়ার কথা, সো এখানে আমরা সম্পূর্ণ সারিটি ছবি এখন দেখাতে পাচ্ছি না। তো এই ছকে তিনি কিছু ঘর ফাঁকা রেখেছেন, তুমি এটা অবশ্যই দেখতে পাচ্ছ যে তিনি কিছু ঘর ফাঁকা রেখে গেছেন। তো তিনি এই বিষয়ে তিনি একটি ভবিষ্যবাণী করেন যে পরবর্তীতে এখানে কিছু মৌল আবিষ্কৃত হবে এবং তার এই ভবিষ্যবাণীটা সত্য প্রমাণিত হয়। পরবর্তীতে ওই ঘরগুলোতে কিছু কিছু মৌল আবিষ্কৃত হয়েছিল। তো আমাদের পর্যায় সারণীর পটভূমি শেষ। এখন আমরা মূল পর্যায় সারণী, যেটা আধুনিক পর্যায় সারণী, সেটা সম্পর্কে দেখব। এটি হলো তোমাদের আধুনিক পর্যায় সারণী। এখানে দেখতেই পাচ্ছ তোমার 18টি খাড়া স্তম্ভ রয়েছে এবং 60টি আনুভূমিক সারি রয়েছে এবং নিচে আরও 2টি লাইন রয়েছে যেগুলোকে ল্যান্থনাইট সারি মৌল এবং অ্যাক্টিনাইট সারি মৌল বলা হয়। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, তো এটা দেখে নাও। এবং এখানে অনেক ইনফরমেশন তোমরা দেখতে পাচ্ছ। তো কিভাবে তোমরা এগুলো বুঝবা সেই বিষয়ে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। তো এখানে দেখতে পাচ্ছ ক্রোমিয়ামের একটা বক্স, এখানে তোমরা অনেক কিছুই অনেক ডিটেল দেখতে পাচ্ছ। তো এই সম্পর্কে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিব। প্রথমে হলো পর্যায় সংখ্যা। তো তোমরা যখন পর্যায় সংখ্যাটা দেখবা, তো ক্রোমিয়াম দেখবা যে 4 নম্বর লাইনে রয়েছে। তো এটি হচ্ছে ক্রোমিয়ামের পর্যায়, সে 4র্থ পর্যায়ে আছে। তো তারপর এর গ্রুপ সংখ্যাটাও তোমাদের আগে বুঝিয়ে দিই। তো তুমি যখন ক্রোমিয়ামের উপরে দেখবা, তখন দেখবা যে সবার উপরে এখানে 6 দিয়ে আছে, তার মানে এটা 6ষ্ঠ গ্রুপে রয়েছে। তো ক্রোমিয়ামের অবস্থান কোথায় যদি বলা হয়, তাহলে তুমি বলবা 4র্থ পর্যায়ে গ্রুপ 6-এ অবস্থিত। তো এরপর তোমাদের এখানে 24 যে আছে, এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যা কি তোমাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে 3য় অধ্যায়ে, যে আমাদের একটি মৌলের মধ্যে যে প্রোটনটা থাকে, সেই প্রোটনের মোট সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। তো এর পাশেই ডান পাশে রয়েছে, এটি একটু ভুল হয়েছে, এটি আসলে মেবি 52 হওয়ার কথা, তোমাদের বইয়ে দেখে নিও। এটি তোমাদের বইয়ে একটা ভুল। তোমরা পর্যায় সারণীতে যখন ক্রোমিয়াম দেখবা, তখন দেখবা যে ওখানে 52 বা 54 হয়তো দেওয়া আছে। তো এখানে তোমার দেওয়া থাকবে হচ্ছে পারমাণবিক ভর। এখন এটা সঠিক না। তো তোমার পারমাণবিক ভর কি সেটা আমরা তোমার 3য় অধ্যায়, এটাও আমরা 3য় অধ্যায়ে জেনে এসেছি যে মৌলের মধ্যে যে নিউট্রন ও প্রোটন সংখ্যা থাকে, তার সমষ্টিকে আমরা পারমাণবিক ভর বলে থাকি। তো এখানে হচ্ছে ক্রোমিয়ামের প্রতীক, এটা হচ্ছে ক্রোমিয়ামের প্রতীক, এটা Cr দিয়ে প্রকাশ করা হয় এবং নিচে এর মৌলের নাম রয়েছে। তো এভাবেই তুমি পর্যায় সারণীতে প্রত্যেকটি মৌলের ডিটেল সম্পর্কে জানতে পারবা, তোমাদের বইয়ে যেমন দেওয়া আছে। তো আমরা আধুনিক পর্যায় সারণীর একটি সূত্র জেনে নিই, সেটা হচ্ছে, এটাও তোমাদের একটি মুখস্থ করার বিষয়। এবং এখানে দেখো তুমি অনেক কিছুই সেম দেখতে পাবে, তার শুধু একটি জিনিস বাদে, যেটি হলো মৌলের সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র কী ছিল? সেটি ছিল যে পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, কিন্তু এটি হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো এবার পর্যায় সারণীর কিছু ত্রুটি আসবে এবং এই কারণেই আমাদের আধুনিক পর্যায় সারণীর সূত্রটা চেঞ্জ হয়েছিল। তো দেখা যায় যে মেন্ডেলিভের পর্যায় সারণীর সূত্র পারমাণবিক ভর অনুসারে সাজানো হলেও আর্গনের পারমাণবিক ভর বেশি হওয়ার পরেও পটাশিয়ামের আগে বসানো হয়েছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে এমন কয়েকটি ত্রুটি পাওয়া গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তুমি যে আর্গনের ভর 40 এবং পটাশিয়ামের ভর 39, তারপরেও তোমার আর্গনকে আগে রাখা হয়েছে এবং পটাশিয়ামকে পরে রাখা হয়েছে। কিন্তু তুমি যদি আমাদের আধুনিক পর্যায় সারণীর সূত্র অনুসরণ করো, তাহলে দেখবা যে এটা ঠিকই আছে, কারণ আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সূত্রটি পারমাণবিক ভর অনুসরণ করে সাজানো হয়েছিল, কিন্তু এখানে এই ত্রুটিটি লক্ষ্য করা যায়। তাছাড়াও আরও কিছু কিছু জায়গায় মেন্ডেলিভের এই পর্যায় সারণীর সূত্রটা ভুল দেখা যায়। যেমন
এখানে রয়েছে টেলুরিয়াম ও আয়োডিন। এখানে দেখা যাচ্ছে যে টেলুরিয়ামের ভর তোমার আয়োডিন থেকে বেশি, তারপরেও তোমার টেলুরিয়ামকে আগে রাখা হয়েছে। যদিও আমি যদি আধুনিক পর্যায় সারণীর সূত্র অনুসরণ করি তাহলে দেখা যাবে যে 52 তারপর 53, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুসারে এটি ঠিক আছে। তাছাড়াও তো এর পরের মৌলটি আমরা দেখতে পাচ্ছি যে কপারনিসিয়াম ও নিওনিয়াম। তো এখানেও তোমরা একই জিনিস দেখতে পাচ্ছ যে কপারনিসিয়ামের ভর বেশি এবং নিওনিয়ামের কম, কিন্তু তারপরেও কপারনিসিয়ামকে আগে বসানো হয়েছে। কিন্তু আমরা যদি পর্যায় সংখ্যার যে আমরা আধুনিক পর্যায় সূত্র ফলো করি তাহলে দেখবা যে এটি ঠিক আছে, কারণ কপারনিসিয়ামের 112 এবং নিওনিয়ামের হলো 113। তো এমনই কিছু কিছু ত্রুটি আছে এবং এটি ঠিক করার জন্য তোমার 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণী সাজানোর প্রস্তাব দেন এবং এটি তোমার সঠিক বলে প্রমাণিত হয়, কারণ এখনও আমরা আধুনিক পর্যায় সারণী সূত্রে আমরা পারমাণবিক সংখ্যা ফলো করেই আমরা পর্যায় সারণী তৈরি করি এবং এই পর্যায় সংখ্যা ফলো করেই আমরা সকল মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলা পৃথক করতে পারি এবং এই পর্যায় সংখ্যা ফলো করলেই তোমার পর্যায় সারণীটা সঠিকভাবে বিন্যস্ত করা যায়। তো এবার আমি কথা বলবো আইইউপিএসি সম্পর্কে। তো আইইউপিএসি কি? আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটাকে সংক্ষেপে আইইউপিএসি বা আইইউপ্যাক বলা হয়। তো এটি এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে শনাক্ত করেছে। এই 118টি মৌলের মধ্যে বেশিরভাগই প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি কিছু মৌল আছে যেগুলো ল্যাবরেটরিতে পাওয়া যায়। এবং এখন তোমাদের আমি আগেই বলে এসেছি 3য় অধ্যায়ে যে কয়টি প্রাকৃতিতে পাওয়া যায় এবং কয়টি ল্যাবরেটরিতে তৈরি। তো সেগুলো তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও, আশা করি তোমাদের মনে আছে। তো এখানে আইইউপিএসির কাজটা আমি তোমাদের বুঝিয়ে দিই যে ধরো তুমি ভবিষ্যতে বিজ্ঞানী হলা, আমি দোয়া করছি যে তোমরা সবাই বিজ্ঞানী হও এবং তোমাদের যদি এমন বিজ্ঞানী হতে হলে তোমাদের কি করতে হবে? বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং বেশি বেশি পড়াশোনা করতে হলে তোমার কি করা লাগবে? যে ভালোভাবে বুঝে শুনে পড়াশোনা করতে হবে এবং ভালোভাবে বুঝে শুনে পড়ার জন্য কি করা লাগবে? আমাদের কোর্সটি কেনা লাগবে। তো দ্রুত আমাদের কোর্সটি কিনে ফেলবা যখন কোর্স লঞ্চ করা হবে। আশা করছি আমি তোমাদের সবাইকে পাবো সেখানে। তো এখানে পড়ায় ফিরে যাই। তো তুমি ধরো বিজ্ঞানী হওয়ার পর কোনো একটি নতুন মৌল আবিষ্কার করলা, এখন তুমি শুধু এটাকে নতুন মৌল বললেই তো হবে না, তোমার এখন এই মৌল সম্পর্কে তুমি যত কিছু ইনফরমেশন আনতে পেরেছো সবগুলো ইনফরমেশন তোমার আইইউপিএসিকে জমা দিতে হবে এবং তাদের কাছে স্বীকৃতি চাওয়ার জন্য আবেদন করা লাগবে। এখন আইইউপিএসি এই বিষয়ে আরও গভীর পরীক্ষা নিরীক্ষা করবে এবং তাছাড়াও তারা দেখবে যে এই মৌলের ধর্ম কোনটার সাথে কোন গ্রুপে মিললে বা কোন পর্যায়ে এটা বসানো ঠিক হবে। তাছাড়া তারা চেক করবে যে এটি কোনো পূর্বে আবিষ্কৃত মৌল কিনা, কারণ হতে পারে যে তুমি তোমার জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো তুমি আগেই আবিষ্কৃত মৌলকে আবার নতুন আবিষ্কৃত মৌল বলতে ভেবে নিয়েছো। তো এটাও তারা চেক করবে। তো এসব পরীক্ষা নিরীক্ষার পর তারা ঠিক করবে যে এটি কি নতুন মৌল হিসেবে স্বীকৃতি পাবে নাকি না। তো এটি মূলত হলো আইইউপিএসি এর কাজ। এখন তোমাদের একটি ইন্টারেস্টিং কথা জানিয়ে দিই যে ল্যাভোইসিয়ে 33টি মৌল নিয়ে ছক তৈরি করার কাজ শুরু করেছিলেন। তারপর পরবর্তীতে মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত, অর্থাৎ যে ফাঁকা ঘর এমন 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কালের পরিক্রমায় আমাদের মৌল সংখ্যা বাড়তে চলেছে এবং এখন এটি 118তে আসে। তো আশা করা যায় যে সামনে আরও মৌল পাওয়া যাবে এবং আশা করছি যে বেশিরভাগই কৃত্রিম মৌল হবে, কারণ শেষ যে 20টি মৌল আবিষ্কৃত হয়েছে সবগুলো কৃত্রিম মৌল। তো এটি হলো আইইউপিএস এর লোগো, এটি তোমাদের দেখানোর জন্য আমি এনেছি। তো আমরা পরের স্লাইডে এখন চলে যাব। তো পরের স্লাইডটি হলো যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো এটি হলো তোমাদের পর্যায় সারণী। তো প্রথমেই দেওয়া আছে যে পর্যায় সারণীতে 60টি পর্যায় বা আনুভূমিক সারি রয়েছে। তো আনুভূমিক সারি কি সেটা তোমাদের বুঝিয়ে দিই। এই যে আনুভূমিক সারি, এই যে 1 থেকে
এই 2 এরকম 3 4 5 6 7 এই 7টি আনুভূমিক সারি রয়েছে। তাছাড়াও 18টি খাড়া স্তম্ভ বা গ্রুপ রয়েছে। এগুলো হচ্ছে তোমার এক একটি গ্রুপ, ঠিক আছে। তো তাছাড়া এখানে দেওয়া আছে কি যে প্রতিটি পর্যায়ের বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। তো আমরা কোনো একটি মৌলের অবস্থান যখন বোঝাতে যাই তখন কীভাবে বলি, সেটা হচ্ছে ধরো তুমি সোডিয়ামের কথা বললো, আমি কি বলবো সোডিয়াম হলো তৃতীয় পর্যায়ের গ্রুপ 1-এ অবস্থিত। তারপর যদি আমি অক্সিজেনের কথা বলি তখন আমরা বলবো দ্বিতীয় পর্যায়ের গ্রুপ 14-তে অবস্থিত। তো এছাড়াও মূল পর্যায়ে সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থেনাইট ও অ্যাকনাইট সারির মৌল রয়েছে। তো তোমরা নিচে এটা দেখতেই পাচ্ছ। এই বিষয়ে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি যে ল্যান্থেনাইট এবং অ্যাকনাইট সারির মৌলগুলো কি। তো এগুলো তোমার মূল পর্যায় সারণীর অংশ। তোমাদের এটি বুঝিয়ে দিচ্ছি। এই যে ল্যান্থেনাইট সারি মৌল সেটা হচ্ছে এই যে হলুদ বক্সটা দেখতে পাচ্ছ তৃতীয় গ্রুপে, এখানে তোমার ল্যান্থেনাইট সারির মৌলগুলো থাকে এবং এই অ্যাকনাইট সারির মৌলগুলো এই নিচের বক্সটাতে রয়েছে। তো তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে কেন এগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে, সেটা আমরা পরের স্লাইডে বুঝতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছ যে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থেনাইট ও অ্যাকনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে পর্যায় 6 এবং পর্যায় 7-এরই অংশ। তো এখানে দেখা যাচ্ছে যে সকল মৌল পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এমন 15টি মৌল ল্যান্থেনাইট সারির মৌল বলা হয়। তো এখানে যে 15টি মৌল রয়েছে এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 57 থেকে 71 এবং এগুলোকে ল্যান্থেনাইট সারির মৌল বলা হয়। তো এছাড়াও যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এরকম 15টি মৌলকে অ্যাক্টিনাইট সারির মৌল বলা হয়। তো এগুলো হচ্ছে অ্যাক্টিনাইট সারির মৌল। এখানে তাদের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, এখানেও 15টি মৌল রয়েছে। তো এরপরে দেখো এখানে কি লেখা আছে, এটাই হচ্ছে মেইন কথা। ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর ধর্ম এতটাই কাছাকাছি যে তাদের পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে। এখন তুমি এই যে 15টি মৌল দেখতে পাচ্ছ এগুলো তোমার গ্রুপ 3-এরই অংশ। তো এই 15টি মৌলের ধর্ম এই গ্রুপ 3-এর এই বাকি দুটি মৌলের সাথে ম্যাচ করে। তো এখন যদি আমি এখানে এই 15টি মৌল বসাই তো এগুলো তোমার পর্যায়ক্রমে বসানো লাগবে, তাহলে তো হবে না, কারণ বাকি মৌলগুলোর সাথে এটা ধর্ম ম্যাচ করে না, শুধু এই গ্রুপ 3-এর মৌলগুলোর সাথে ম্যাচ করে। তো এখানে যদি আমি এটা বসাই তাহলে পর্যায়ের সারণীটা দেখতে খারাপ লাগবে। এই কারণেই এই দুই লাইনকে আলাদাভাবে রাখা হয়েছে যাতে শনাক্ত করতে তোমার সমস্যা না হয়। এখানে ভালোভাবে বোঝানোর জন্য যে এই দুটি গ্রুপের এই গ্রুপে যে দুটো মৌল আছে তার সাথে এই বাকি 15 অর্থাৎ 30টি মৌলের ধর্ম তোমার ম্যাচ করে। তো এটি হচ্ছে এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মূল কথা। তো এর পরের স্লাইডে চলে যাই। তো এখানে প্রথমেই দেয়া আছে যে পর্যায় 1-এ দুটি মৌল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পর্যায় 1-এ এখানে এই হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে। তারপর পর্যায় 2-এ ও 3-এ 8টি করে মৌল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে 2টি এবং এখানে 1 2 3 4 5 6টি মৌল। তো এখানে পর্যায় 2 এবং 3-এ 6টি করে মৌল। তারপর পর্যায় 4 এবং 5-এ 18টি মৌল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পর্যায়ক্রমে 18টা গ্রুপ আছে। তো 18টা প্রত্যেকটাতে একটা করে গুনলে তোমার পর্যায় 4-এ মোট 18টি মৌল রয়েছে। পর্যায় 5-এও 18টি মৌল রয়েছে। কিন্তু 6 এবং 7-এ তোমার যেহেতু এখানে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারির আরও 15টি মৌল রয়েছে, এই কারণে তুমি দেখতে পাচ্ছ এখানে 18টি ঘরের মধ্যে এই ঘরটি বাদ দিলে শুধু, তো এখানে কি আসে, তো এখানে মোট 17টা মৌল দেখা যাচ্ছে। এই 17 যোগ 15 সমান সমান কত আসে 32। তো তোমার পর্যায় 6 এবং 7-এ তোমার 32টি করে মৌল রয়েছে। তো এরপর 6 নাম্বার এ কি লেখা আছে যে তোমার গ্রুপ 1 এবং গ্রুপ 18-তে 60টি করে মৌল রয়েছে। তুমি এখানে হিসাব করে দেখতে পারো যে 60টি মৌল রয়েছে।
তারপর গ্রুপ 2-এ 6টি মৌল রয়েছে এবং সাথে সাথেই তোমার গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত 6টি করে মৌল রয়েছে। কিন্তু গ্রুপ 3-এ দেখতে পাচ্ছ 32টি মৌল রয়েছে। এখন এখানে গ্রুপ 3-এ এখানে মাত্র 2টি মৌল, তার সাথে এই যে 15 আর 15 অর্থাৎ 30টি, টোটাল 32টি মৌল রয়েছে। তারপরে গ্রুপ 4 থেকে 12-এ তোমার 4টি করে মৌল, এখানে দেখতেই পাচ্ছ যে 4টি করে মৌল রয়েছে। তো এবার 7 নম্বরে কি দেওয়া আছে, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তোমার মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। তো এখানে দেখতে পাচ্ছ, আমি যদি এই লাইনটা হিসাব করি তাহলে কি দেখবা, প্রথমে পটাশিয়াম আছে, তারপর ক্যালসিয়াম, তারপর স্ক্যান্ডিনিয়াম। এখানে দেখতে পারো প্রত্যেকটা ধর্ম একটু একটু করে চেঞ্জ হতে থাকে এবং সর্বশেষ ক্রিপ্টনে এসে এটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। তো এটাই পর্যায়ে, প্রত্যেকটা পর্যায়ে তোমার বাম থেকে ডান দিকে গেলে তোমার ধর্মগুলো চেঞ্জ হতে থাকে এবং শেষে এসে একদম চেঞ্জ হয়ে যায়। দুঃখিত। তো 8 নম্বরে এখানে লাস্টে লেখা আছে যে একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকমের হয়। অর্থাৎ তোমার এখানে যে প্রত্যেকটি গ্রুপ রয়েছে তার মধ্যে যতগুলো মৌল আছে সবগুলোর ধর্ম প্রায় একই। এই যে যেমন দ্বিতীয় গ্রুপে তোমার এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর স্ট্রংসিয়াম, এই সবগুলোর ধর্ম একই রকম এবং এগুলোকে মৃৎক্ষা ধাতু বলা হয়। তো এমনই কিছু কিছু তোমার পয়েন্ট তুমি পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবা। তো আমাদের ক্লাস এইটুক পর্যন্তই ছিল। এখন তোমাদের আমি একটু বাড়ির কাজ দিব। তো প্রথমেই তোমার এখানে পর্যায় সারণীর আমি সাদা একটি চিত্র অঙ্কন করতে হবে তোমাদের। তাছাড়াও আমি এই ক্লাসে যতগুলো আলোচনা করা সূত্র আছে সবগুলোই তোমাকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ডোবেরাইনের সূত্র, নিউল্যান্ডের সূত্র, তারপর আধুনিক পর্যায় সারণীর সূত্র, তোমার মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্র, এগুলো তুমি নিজের ভাষায় বিশ্লেষণ করবা। আমার ক্লাসের নোটগুলো থেকে তুমি সেটা হুবহু লিখতে পারবা না, তোমার নিজের ভাষায় তোমাকে এটাকে এক্সপ্লেন করা লাগবে। তো আশা করছি তোমরা এই বাড়ির কাজগুলো কমপ্লিট করবে এবং কমপ্লিট করে আমাদের পেজে ইনবক্সে তুমি বাড়ির কাজের ছবি তুলে পাঠিয়ে দিবা, ঠিক আছে? তো এইটুকুই ছিল আমাদের ক্লাস। সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। অবশ্যই আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা সামনে আরও ডেমো ক্লাস আনতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আজকে বিদায় নিতে চাই। আল্লাহ হাফেজ।